সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। আজ ঠিক করলাম পেনাং থেকে কুয়ালালামপুর যাব এই ব্রিজটা অতিক্রম করে। যদিও বিমানে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় কুয়ালালামপুর এবং বিমানে আমি অনেকবারই গেছি, তাই এবার ইচ্ছা হলো এখানকার সড়ক পথের কিছুটা অভিজ্ঞতা নিতে। পরে না হয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করব বিমান পথের অভিজ্ঞতা। পেনাংয়ের এই সেকেন্ড ব্রিজটা সাউথ ইস্ট এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ, দৈর্ঘ্য 24 কিলোমিটার। ব্রিজটার আসল নাম সুলতান আব্দুল হালিম মুয়াজ্জম শাহ ব্রিজ। ব্রিজটা পেনাংয়ের বায়ান লিপাস নামক জায়গা থেকে শুরু হয়ে শেষ হয় মেনল্যান্ডের শিবরাং পেরাই নামক জায়গায় এবং যুক্ত হয় নর্থ সাউথ হাইওয়ের সঙ্গে। এই হাইওয়ে ধরে দক্ষিণ দিকে যেতে থাকলে পৌঁছে যাওয়া যায় কুয়ালালামপুর। তাই আজ একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম সড়ক পথটা এক্সপ্লোর করার জন্য। যদিও আমি যাচ্ছি একটা অফিসিয়াল কাজে, তাই ঠিক করলাম কাজ শেষ করে একটু ঘুরে নিয়ে তারপর ফিরব। সড়ক পথে পেনাং থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় 365 কিলোমিটার। প্রাইভেট কারে পৌঁছতে সময় লাগে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা। আবার দূরপাল্লার বাসে করেও পৌঁছে যাওয়া যায়, সেক্ষেত্রে সময় লাগে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। ভারতবর্ষের ওলা উবেরের মতো এখানেও অনলাইনে অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে নেওয়া যায়। এখানে জনপ্রিয় অ্যাপ বা ই হায়ালিং সংস্থার নামগুলো হলো গ্র্যাব, ইনড্রাইভার, এয়ার এশিয়া রাইড, মাই কার এবং ম্যাক্সিম। ব্রিজটা দেখতে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুর মতো, খালি লম্বাতেই যা বড় আর কি। আজকে আমাদের নিয়ে চলেছে একজন তামিল ড্রাইভার। বয়স খুব বেশি নয়, 25-26-এর মধ্যেই হবে, কিন্তু চালানোর হাত খুব ভালো। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে 120 কিলোমিটার গতিতে। সাগরের হাওয়া আর গাড়ির গতিতে ফোন ধরে রেখে ভিডিও করাটাই কঠিন হয়ে পড়ছে। বারবার মনে হচ্ছে এই বুঝি ছিটকে যাবে ফোনটা। ব্রিজের ধারের প্রায় 15 মিটার মতো জায়গা ডিভাইডার দিয়ে আলাদা করা রয়েছে। এই জায়গাটা হলো মোটর বাইক লেন। টু হুইলারদের কেবলমাত্র ওই জায়গাটা দিয়েই চলাচল করতে দেয়া হয়। মেন রাস্তায় টু হুইলার চালানোর অনুমতি নেই। এই ধরনের নিয়ম মোটর বাইক অ্যাক্সিডেন্টের সম্ভাবনাকে বেশ খানিকটা কমিয়ে দেয়। যে সাগরের উপর দিয়ে এই ব্রিজটা নির্মিত সেটার নাম হলো পেনাং স্ট্রেট। এটা ইন্ডিয়ান ওশানেরই একটা অংশ। আর এই পেনাং দ্বীপের উত্তর অংশটা আন্দামান সাগরের সঙ্গে যুক্ত। দূরে জলের উপরে যে কালো কালো জিনিসগুলো ভাসতে দেখছেন, ওটা কোনো জাহাজ নয়, ওখানে চাষ করা হচ্ছে মাছ। মৎস্যজীবীরা এখানে কাঠের ভাসমান ঘর বানিয়ে থাকে এবং তার চারপাশে জালে ঘেরা খাঁচা করে মাছ ধরে রাখে। সরাসরি সমুদ্রের জলের সংস্পর্শে থাকলে মাছের বেঁচে থাকার জন্য সঠিক তাপমাত্রা এবং পিএইচ ব্যালেন্স বজায় থাকে এবং তাতে করে মাছ চাষ এবং মাছ সংরক্ষণের সুবিধা হয়। এখানে সাগরের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কতগুলো ছোট ছোট দ্বীপ, আর এই সাগরের অংশটা দুটি স্থলভাগের মাঝে একটা সংকীর্ণ প্যাসেজ তৈরি করে বলে এই সাগরে বড় ঢেউ দেখা যায় না। তাই পুরোটাকে দেখে এটা একটা বিশাল হ্রদ বলে মনে হতে পারে আপনার। অবশেষে আমরা মেনল্যান্ডে প্রবেশ করলাম। আমাদের গাড়ি এসে পৌঁছালো টোল প্লাজার সামনে। এই ব্রিজটা অতিক্রম করার জন্য প্রাইভেট কারে টোল ফেয়ার পড়লো 6 রিঙ্গিট। সাধারণত গাড়ির ফেয়ারের সঙ্গে টোল চার্জ ধরা থাকে না, এটা আলাদা করে পে করতে হয়। এখানকার বেশিরভাগ টোল প্লাজা এবং পার্কিং লটগুলোতে ক্যাশলেস পেমেন্ট মেশিন বসানো থাকে। ফাস্ট্যাগ, আরএফআইডি বা টাচ অ্যান্ড গো কার্ড ঠেকিয়ে এরা বেরিয়ে যান। ভারতবর্ষের পেটিএম, ফোনপের পেমেন্ট অ্যাপের মতো এদেশের জনপ্রিয় অ্যাপ হলো টাচ অ্যান্ড গো আর গ্র্যাব।
এবারে আমাদের গাড়ি এগোতে থাকলো হাইওয়ের দিকে। রাস্তার ধারে নজরে পড়ল মাইলের পর মাইল বিস্তৃত তাল গাছ এবং নারকেল গাছের সারি। এখানে আবার সস্তার ভোজ্য তেল হিসেবে পাম তেলের ব্যবহার দেখা যায়, তাই এখানের পাম গাছগুলি বাণিজ্যিকভাবে পাম তেল উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। রাস্তার আশেপাশে নজরে পড়ল অনেক ছোট বড় লাইমস্টোন বা চুনা পাথরের পাহাড়, যার বেশ কিছুটা অংশ ভাঙা। পাহাড় ভেঙে তৈরি চলছে মার্বেল এবং গ্রানাইটের টাইলস, আর এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতি। আমাদের গাড়ি অতিক্রম করছে পাহাড়ের ভেতর দিয়ে কাটা একটা টানেলের মধ্যে দিয়ে, নাম মীরা মিনোরা টানেল। এই রাস্তায় এই রকম ছোট বড় বেশ কয়েকটা পাহাড়ের ভেতর দিয়ে টানেল নজরে পড়ল। এখানের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। যখন তখন সমুদ্র থেকে উড়ে আসা মেঘ নামিয়ে আনতে পারে বৃষ্টি, তাই এখানে যারা ভ্রমণ করতে আসবেন তারা একটা হাতে ছাতা রাখতে ভুলবেন না। এই দীর্ঘ পথ যেতে যেতে অবশেষে নজরে পড়ল কুয়ালালামপুর লেখা গেট। আমরা এবার কুয়ালালামপুর শহরে ঢুকতে চলেছি। এখানে পেট্রোল ডিজেলের দাম খুব সস্তা। এখানের পেট্রোলের দাম ভারতীয় মুদ্রায় 37 টাকা থেকে শুরু করে ভালো কোয়ালিটির পেট্রোলের দাম 60 টাকা প্রতি লিটার, আর ডিজেলের দাম 38 টাকা প্রতি লিটার। এই নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে ধরে কুয়ালালামপুর আসতে আরেকটি টোল এখানে পে করতে হলো 26 রিঙ্গিট। প্রাইভেট কারে পেনাক থেকে কুয়ালালামপুর আসতে খরচ পড়ে মোটামুটি 300 থেকে 500 রিঙ্গিট। ভাড়া নির্ভর করে কী গাড়ি হায়ার করছেন এবং দিনের কোন সময় যাচ্ছেন তার উপর। আর বাসে অবশ্যই অনেক কম খরচা পড়ে। বাসে পড়ে 40 থেকে 50 রিঙ্গিটের মতো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1000 টাকার কাছাকাছি। এখানের রাস্তায় এখনো পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ আমার নজরে পড়েনি। এখানে সিগন্যাল এবং ল্যাম্পপোস্টে লাগানো থাকে সিসিটিভি, এবং এই সিসিটিভি ভিডিওর মাধ্যমে অটোমেটিক ভেহিকেল নাম্বার প্লেট স্ক্যানিং করে নেওয়া হয়। শোনা যাচ্ছে কেউ ট্রাফিক আইন ভাঙলে বাইকে করে ছুটে আসে পুলিশ এবং পরবর্তী সিগন্যালে তাকে ধরে ফেলা হয়, অথবা কেস নাম্বার সরাসরি চলে যায় মোবাইল এবং ইমেলে। এই দীর্ঘ পথ যেতে যেতে নেমে এলো সন্ধ্যা। অবশেষে আমরা এসে পৌঁছালাম কুয়ালালামপুর সিটি সেন্টারে। সিটি সেন্টারে টুইন টাওয়ারের কাছেই নিয়েছিলাম আমাদের হোটেল, নাম সাংগ্রিলা ট্রেডার্স হোটেল।
চেক ইন সেরে নিয়ে আমরা এগিয়ে চললাম 22 তলায় আমাদের রুমের দিকে। এই হলো আমাদের রুম। বাথরুমে রয়েছে বাথটাব এবং হট অ্যান্ড কোল্ড ওয়াটার শাওয়ার। রুমে কি রয়েছে তা তো আপনাদের দেখাচ্ছি। এটা ছাড়াও রুমের ফেসিলিটি হিসেবে রয়েছে ফ্রি ওয়াইফাই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, রয়েছে টি কফি মেকার, চা কফির প্যাকেট, আর আছে একটি মিনি ফ্রিজ। এইরকম একটি ঘরে প্রতি রাতে থাকার খরচ 600 থেকে 700 রিঙ্গিট, ভারতীয় মুদ্রায় মোটামুটি 12 থেকে 13,000 টাকার সমান। আর এই হলো আমাদের হোটেল থেকে টুইন টাওয়ারের আলোক ঝলমল দৃশ্য। দেখা হবে পরের ভিডিওতে পরের দিনের ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।